পুষ্টির ঔষধ যা আপনার ডাক্তার জানেন না তা আপনাকে হত্যা করতে পারে। হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব সেটি হলো হোয়াট ইউর ডক্টর ডাজ নট নো অ্যাবাউট নিউট্রিশনাল মেডিসিন মে বি কিলিং ইউ। পুষ্টির ঔষধ যা আপনার ডাক্তার জানে না তা আপনাকে হত্যা করতে পারে। লিখেছেন রে ডি স্ট্যান্ড। তো আজকের ভিডিও শুরু করার আগে বলি, এই বইয়ের অন্যান্য অধ্যায়ের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেগুলো দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। 6. হোমোসিস্টাইন, দ্য নিউ কিড অন দ্য ব্লক। আপনি কি কখনো হোমোসিস্টাইনের কথা শুনেছেন? অথবা আরও ভালো, আপনার ডাক্তার কি কখনো আপনার ব্যক্তিগত হোমোসিস্টাইন স্তর পরীক্ষা করার জন্য একটি রক্ত পরীক্ষার সুপারিশ করেছে? সম্ভবত না। এই অধ্যায়টি পড়ার পরে আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনি কেন অবাক হবেন। খুব কম লোকই এই পদার্থের কথা শুনেছেন এবং এখনও খুব কম লোকই উপলব্ধি করে যে এটি কার্ডিওভাস্কুলার রোগের ক্ষেত্রে কোলেস্টেরলের মতোই বড় হুমকি হয়ে দাঁড়ায়। এটি অনুমান করা হয় যে রক্তে উচ্চতর হোমোসিস্টাইনের মাত্রা বর্তমান বিশ্বের সমস্ত হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের প্রায় 15% জন্য দায়ী, যার অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর 225,000 হার্ট অ্যাটাক এবং 24,000 স্ট্রোক ছাড়াও 9 মিলিয়ন উচ্চতর হোমোসিস্টাইনের মাত্রার সরাসরি ফলাফল হিসাবে কার্ডিওভাস্কুলার রোগ আছে এমন লোকেদের। বলা বাহুল্য, আমি বিশ্বাস করি যে এই প্রধান হত্যাকারী সম্পর্কে আরও জানার অনেক মূল্য রয়েছে, বিশেষ করে আপনি যখন বুঝতে পারেন যে আপনি কেমন বি ভিটামিন সম্পূরক গ্রহণ করে এটি সংশোধন করতে পারেন। হোমোসিস্টাইন কি? হোমোসিস্টাইন গবেষণার ইতিহাস একটা চিত্তাকর্ষক ডক্টর ম্যাককুলিনের কর্মজীবনের শুরু। একজন প্রতিশ্রুতিশীল প্যাথোলজিস্ট এবং গবেষক যিনি 1960-এর দশকের মাঝামাঝি হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে স্নাতক হন। দ্য ম্যাককুলি অধ্যয়ন উপভোগ করেছেন যা রোগের সঙ্গে জৈব রসায়নের সংযোগ জড়িত। তার খ্যাতি শক্তিশালী ছিল এবং শীঘ্রই তিনি ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের সহযোগী প্যাথোলজিস্ট এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের প্যাথোলজি সহকারী অধ্যাপক হিসাবে মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হন। ডক্টর ম্যাককুলিন কর্মজীবনের প্রথম দিকে তিনি একটি রোগের প্রতি বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠেন। হোমোসিস্টেনিয়া বলা হয়। এটি এমন শিশুদের মধ্যে নিজেকে উপস্থাপন করেছিল যাদের একটি জেনেটিক ত্রুটি ছিল যা তাদের মিথিওনিন নামক একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ভাঙতে বাধা দেয়। এই শিশুরা হোমোসিস্টাইন নামক একটি উপজাতের একটি অসাধারণ বিল্ড আপ দেখিয়েছেন। ম্যাককুলি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া এই ত্রুটিযুক্ত অল্প বয়স্ক ছেলেদের জড়িত দুটি পৃথক ক্ষেত্রে পর্যালোচনা করেছেন। এটি বেশ আশ্চর্যজনক ছিল যেহেতু এই ছেলের দুটির বয়স 8 বছরও হয়নি। যখন তিনি ছেলেদের প্যাথোলজিস্ট ল্যাবগুলি পরীক্ষা করেছিলেন তখন তিনি আবিষ্কার করেছিলেন যে ধমনীগুলোর ক্ষতিটি একটি বয়স্ক ব্যক্তির মতো, যার ধমনীগুলো গুরুতরভাবে শক্ত হয়ে গেছিল। এর ফলে ডক্টর ম্যাককুলি ভাবতে পারলেন যে সারা জীবন ধরে থাকা হোমোসিস্টাইনের যে হালকা থেকে বড় উচ্চতা রোগীদের স্ট্রোকের কারণ হতে পারে কিনা। দুটি ছেলের ক্ষেত্রে দেখা যায় হোমোসিস্টাইন হলো একটি মধ্যবর্তী উপজাত যা আমরা তৈরি করি যখন আমাদের দেহে মিথিওনিন নামক একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বিপাক এনজাইম করে। আমাদের মাংস, ডিম, দুধ, পনির, সাদা ময়দা, ক্রিমজাত খাবার এবং অত্যন্ত প্রক্রিয়াজাত খাবারে মেথিনিন প্রচুর পরিমাণে পাওয়া যায়। বেঁচে থাকার জন্য আমাদের দেহের মেথিনিন প্রয়োজন। যাই হোক, আপনি এই পুষ্টির
প্রচুর পরিমাণে থাকা খাবারের তালিকা থেকে দেখতে পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের এটি প্রচুর পরিমাণে রয়েছে। আমাদের শরীর সাধারণত হোমোসিস্টাইনকে সিস্টাইনে রূপান্তরিত করে বা আবার মেথিওনিনে পরিণত করে। সিস্টাইন এবং মেথিওনিন সমপন্ন এবং কোনোভাবেই ক্ষতিকর নয়, কিন্তু এখানেই ধরা পড়ে হোমোসিস্টাইনকে ভেঙে সিস্টাইনে পরিণত করতে বা মেথিওনিনে ফিরে আসার জন্য প্রয়োজনীয় এনজাইমগুলোর কাজ করার জন্য ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এবং ভিটামিন B6 প্রয়োজন। যদি আমাদের এই পুষ্টির ঘাটতি হয় তবে রক্তে হোমোসিস্টাইনের মাত্রা বাড়তে শুরু করে। তাহলে কেন আমরা এই সম্পর্কে আগে শুনিনি? আমাদের অবশ্যই দ্য কিলমার ম্যাককুলির দিকে ফিরে যেতে হবে। সঠিক স্টাফ ও যুগ। ম্যাকুলি 60-এর দশকের শেষের দিকে এবং 70-এর দশকের শুরুর দিকে বেশ কয়েকটি মেডিকেল জার্নালে তার হোমোসিস্টাইন তত্ত্বের প্রতিবেদন করেছিলেন এবং প্রাথমিকভাবে তাকে অত্যন্ত উৎসাহের সঙ্গে স্বাগত জানানো হয়েছিল। দ্য বেঞ্জামিন ক্যাসেল তার বিভাগের প্রধান ডক্টর ম্যাককুলিকে সম্পূর্ণ সমর্থন করেছিলেন এবং বিশেষজ্ঞদের একটি মর্যাদাপূর্ণ প্যানেলের কাছে তার কাজ প্রদর্শন করেছিলেন। কিন্তু 70-এর দশকের মাঝামাঝি হোমোসিস্টাইন তত্ত্ব তার গতির বেশিরভাগই হারিয়ে ফেলেছিল। ডক্টর ক্যাসেল অবসর নেন এবং বিভাগের নতুন প্রধান ও ম্যাককুলিকে তার নিজস্ব গবেষণা তহবিল চাইতে বা চলে যেতে বলেন। তার ল্যাবটি বেসমেন্টে স্থানান্তরিত করা হয়েছিল। ম্যাককুলি দীর্ঘ এবং কঠোর লড়াই করেছিলেন, কিন্তু অবশেষে সময় এবং অর্থ সবই ফুরিয়ে গেল। 1979 সালে নতুন বিভাগীয় বিভাগ ম্যাককুলিকে বলেন যে বিভাগ তাকে বরখাস্ত করছেন। 1979 সালে নতুন বিভাগীয় প্রধান ডক্টর ম্যাককুলিকে জানান যে হার্ভার্ড তাকে বরখাস্ত করছে কারণ হোমোসিস্টাইন এবং হৃদরোগ সম্পর্ক তার তত্ত্ব এখনও প্রমাণিত হয়নি। যেহেতু হার্ভার্ড মেডিকেল স্কুল এবং ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ম্যাককুলির অবস্থান হাতের মুঠোয় চলে গেছিল, তাই 1979 সালের জানুয়ারিতে তিনি উভয়ের চাকরি হারিয়েছিলেন। হার্ভার্ডের একজন সহপাঠী, যিনি তখন MIT-তে আর্টিওক্লেরসিস সেন্টারের পরিচালক ছিলেন, ম্যাককুলির ধারণাগুলিকে ভ্রান্ত দিয়েছে, লেবেল দিয়ে দিয়েছেন এবং একটি প্রতারণা করা হচ্ছে জনসাধারণের ওপর। শীঘ্রই ম্যাসাচুসেটস জেনারেল পাবলিক অ্যাফেয়ার্সের পরিচালক ডেটে ম্যাককুলিকে তার হোমোসিস্টাইন তত্ত্বগুলিকে হাসপাতাল বা হার্ভার্ডের সাথে যুক্ত না করার জন্য বলেছিলেন। ম্যাককুলিকে ভালোর জন্য বন্ধ করা হয়েছিল। দ্য কিলমার ম্যাককুলি অবশ্যই তার সময়ের চেয়ে এগিয়ে ছিলেন, কিন্তু কেন একজন মানুষের প্রতি শত্রুতা, যিনি কেবল আজকের বিশ্বের 1 নম্বর হত্যাকারী অন্তর্নিহিত কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন? এই ধরনের হতাশাবাদ এবং মৌখিক আক্রমণের উদ্দেশ্য কী ছিল? সেই সময়ে কোলেস্টেরলের উপর ভারী অধ্যয়নের গবেষণা কি কারণ হতে পারে? সেই সময় কোলেস্টেরল হার্ট অ্যাটাক তত্ত্বটি অসাধারণ গতি লাভ করছিল এবং কিলমার ম্যাককুলির অনুমান স্পষ্টভাবে এর ভবিষ্যৎকে চ্যালেঞ্জ করেছিল। দ্য থমাস জেমস কার্ডিওলজিস্ট, ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিকেল ব্রাঞ্চের সভাপতি এবং 1980 সালে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, বলেছেন, আপনি এমন ধারণা পেতে পারেননি যা কোলেস্টেরল ছাড়া অন্য দিকে যায়। আপনি ইচ্ছাকৃতভাবে বিকল্প প্রশ্ন করা থেকে নিরুৎসাহিত হয়ে আমি আমার জীবনে কখনো এমন একটি বিষয় নিয়ে আলোচনা করিনি যা এই ধরনের অবিলম্বে প্রতিকূল প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সমস্ত বিরোধী তত্ত্ব নীরব হওয়ার সাথে সাথে কোলেস্টেরল তত্ত্বটি দুর্দান্ত বন্দুকের দিকে এগিয়েছিল। ওষুধ কোম্পানিগুলি তাদের বিলিয়ন উপার্জন করতে শুরু করেছিল এবং প্রত্যেকেই নিশ্চিত হয়েছিল যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকগুলি রক্তের প্রবাহের অত্যধিক কোলেস্টেরলের ফলাফল। আপনি কি বলবেন না যে তারা চিকিৎসা সম্প্রদায় এবং সাধারণ জনগণের কাছে এটি বিক্রি করার ক্ষেত্রে একটি দুর্দান্ত কাজ করেছিল?
হোমোসিস্টাইনের নতুন করে আগ্রহ 1990 সালে দ্য মেটস স্ট্যামফোর্ড আর ডক্টর ম্যাককুলির হোমোসিস্টাইন তত্ত্বের প্রতি আগ্রহ পুনরুজ্জীবিত করেছিল। হার্ভার্ড স্কুল অফ পাবলিকের এপিডেমিওলজি এবং পুষ্টির একজন অধ্যাপক স্ট্যানফোর্ড স্বাস্থ্য গবেষণায় জড়িত 15,000 চিকিৎসকের রক্তে হোমোসিস্টাইনের মাত্রা দেখেছিলেন। দ্য স্ট্যামফোর্ড রিপোর্ট করেছিলেন যে এমনকি নীরব উচ্চতার মাত্রা সরাসরি হৃদরোগ হওয়ার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। যারা সর্বোচ্চ স্তরে ছিল, হোমোসিস্টাইন হার্ট অ্যাটাক হওয়ার জন্য 3 গুণ অনুভব করে, যখন তাদের তুলনায় সবচেয়ে কম মাত্রা ছিল। এটি হৃদরোগের জন্য একটি স্বাধীনতর হিসাবে হোমোসিস্টাইনের প্রথম ফেব্রুয়ারি 1995 সালে জ্যাকব সেনহাব নিউ জার্নাল অফ মেডিসিনে রিপোর্ট করেছিলেন যে হোমোসিস্টাইনের উচ্চ রক্তচাপের মাত্রা সরাসরি ক্যারোটিড ধমনীর স্ট্রেসে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী দুটি প্রধান ধমনীর সংকীর্ণতা বৃদ্ধির ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। এছাড়াও সেলহাব উল্লেখ করেছেন যে উচ্চ হোমোসিস্টাইনের মাত্রা সহ বেশিরভাগ রোগীদের শরীরে ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 ও B6 কম ছিল। আরেকটি বড় কেস কন্ট্রোল স্টাডি দ্য ইউরোপিয়ান কনসালটেন্ট অ্যাকশন প্রজেক্ট ইউনিট দিয়েছেন যে হোমোসিস্টাইনের স্তর যত বেশি হবে, বিকাশের ঝুঁকি তত বেশি। একটি হার্ট অ্যাটাক খোলা হোমোসিস্টাইনের জন্য, যেগুলি একসময় স্বাভাবিক স্তর হিসাবে বিবেচিত হতো, তা হঠাৎ করে খুব বিপজ্জনক স্তর হিসাবে স্বীকৃত হয়ে উঠছিল। গবেষকদের কাছে আরও উদ্বেগের বিষয় ছিল যে যখন তারা একাধিক অন্যান্য প্রধান ঝুঁকির কারণ উচ্চ রক্তচাপ, উচ্চতর কোলেস্টেরল বা ধূমপান রোগীদের মধ্যে হোমোসিস্টাইনের উচ্চ মাত্রা খুঁজে পান, তখন ভাস্কুলার রোগের ঝুঁকি নাটকীয়ভাবে বেড়ে যায়। এই ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রমাণ দিয়েছে যে আমাদের হোমোসিস্টাইনের মাত্রা যত কম তত ভালো। হঠাৎ করে গবেষকরা এই সত্য হিসাবে গ্রহণ করেছিলেন যে হোমোসিস্টাইন প্রকৃতপক্ষে কার্ডিওভাস্কুলার রোগের জন্য একটি স্বাধীন ঝুঁকির কারণ। এমনকি কোলেস্টেরল ক্যাম্পের পুরনো লাইনের সমর্থকেরা, যেমন ন্যাশনাল হার্ট, ফুসফুস এবং রক্ত ইনস্টিটিউটের পরিচালক নফান্ড বলেছেন, যদিও উচ্চ মাত্রায় হোমোসিস্টাইনের মাত্রা ঝুঁকিসম্পন্ন মাত্রা প্রমাণিত না হয়, তবে এটি গবেষণার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আজ চিকিৎসা প্রমাণ বিতর্কের বাইরে হোমোসিস্টাইন করোনারি ধমনী রোগ, স্ট্রোক এবং পেরিফেরাল ভাস্কুলার রোগের কারণ হতে পারে। আমাকে টাকা দেখানো মেডিসিনের অর্থনৈতিক ক্ষমতা। আপনি এখন উপলব্ধি করতে পারেন যে কেন হার্ট অ্যাটাকে আক্রান্ত অর্ধেকেরই বেশি মানুষের কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক থাকে। ডাক্তার ম্যাককুলি হোমোসিস্টাইনের ওপর তার হাইপোথিসিস বের করার পরে কেন 25 বছর লেগেছিল চিকিৎসা সম্প্রদায়ের মনোযোগ দিতে। হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক এবং বিগহাম উইমেন্স হাসপাতালের প্রিভেন্টিভ মেডিসিনের প্রধান ডাক্তার একটি সমান্তরাল উদাহরণ তুলে ধরেন। এখন কয়েক বছর ধরে আমরা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অ্যাসপিরিনের এই বিশাল উপকারিতা সম্পর্কে জেনেছি, যারা তীব্র হার্ট অ্যাটাক এবং হার্ট অ্যাটাক থেকে বেঁচে গেছেন, এবং এখনও আমরা এটির কম ব্যবহার করেছি। আমি ঠাট্টা করে বলেছিলাম, অ্যাসপিরিন অর্ধেক কার্যকরী, 10 গুণ দামি, এবং প্রেসক্রিপশনে হয়তো লোকেরা এটিকে আরও গুরুত্ব সহকারে নেবে। ভালো, অন্তত পিএইচএলআই এপিথেলিয়াল কোম্পানিগুলো আরও গুরুত্ব সহকারে নেবে, এবং তারা অবশ্যই সেই স্বাস্থ্য সুবিধাগুলো ভাগ করে নেবে। এখানে অ্যাসপিরিনের মতোই প্রতিদিন একটি পেনিস খরচের ভিটামিন বি সাপ্লিমেন্ট কার্যকরভাবে উচ্চতর হোমোসিস্টাইন এর সংখ্যাগরিষ্ঠতা কমাতে পারে। হোমোসিস্টাইনের গবেষণাকে সমর্থন করার জন্য পিএ অনিবার্য যে বাণিজ্যিক ভাব গ্রহণ নেই। ডক্টর স্ট্যানফোর্ড বলেছেন, কারণ কেউ এতে অর্থ উপার্জন করতে যাচ্ছে না।
কৃত্রিম ওষুধ দিয়ে কোলেস্টেরল কমিয়ে চিকিৎসা সম্প্রদায় এবং ফার্মাসিউটিক্যাল শিল্প যে পরিমাণ অর্থ উপার্জন করেছে তা একবার দেখুন। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার রোগ হয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনাকে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি সম্পন্ন কে শিক্ষিত করেছে? আপনার কোলেস্টেরল কমানোর গুরুত্ব আপনাকে গুরুতে ইউএসএতে গিয়ে সেই পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপনটি বের করছেন। ফার্মাসিউটিক্যাল কোম্পানি কেন কেউ আপনার হোমোসিস্টাইন কমানোর গুরুত্ব সম্পর্কে আপনাকে অবহিত করার জন্য একটি টিভি বা একটি সংবাদপত্রের বিজ্ঞাপন বের করে না? ভিটামিন B12, ভিটামিন 6 এবং ফলিক অ্যাসিড বিক্রি করে প্রায় তেমন কোনো অর্থ উপার্জন করা যায় না। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমরা ওষুধের অর্থনীতির দেহের প্রভাবে পড়ে গেছি। এটি কি সম্ভবত অন্তর্নিহিত কারণ হতে পারে যে ডক্টর কিলমার ম্যাককুলি তার গবেষণা তহবিল এবং হার্ভার্ডে তার চাকরি হারিয়েছিলেন? ডক্টর ম্যাককুলি তার নিজস্ব ফলো দ্য মানি পন্থা গ্রহণ করেন, জিজ্ঞাসা করেন যে হোমোসিস্টাইনের বিপদ সম্পর্কে মানুষকে শিক্ষিত না করে কি সবচেয়ে বেশি লাভ করতে পারে। গত কয়েকশো বছরের দীর্ঘায়ুতে সবচেয়ে নাটকীয় উন্নতি জনস্বাস্থ্যের মাধ্যমে হয়েছে, ওষুধের মাধ্যমে নয়, তিনি বলেছেন। কিন্তু জনস্বাস্থ্য কুখ্যাতভাবে অলাভজনক। মানুষ রোগ প্রতিরোধ করে লাভবান হয় না, কারারোগের জটিল উন্নত পর্যায়ে ওষুধের চিকিৎসার মাধ্যমে লাভ করে। হোমোসিস্টাইনের একটি স্বাস্থ্যকর স্তর রয়েছে। কোলেস্টেরলের বিপরীতে, যা শরীরের নির্দিষ্ট কোষের অংশ এবং হরমোন তৈরির জন্য প্রয়োজন, হোমোসিস্টাইন কোনো স্বাস্থ্য সুবিধা প্রদান করে না। হোমোসিস্টাইনের মাত্রা যত বেশি, কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি তত বেশি। বিপরীতভাবে হোমোসিস্টাইনের স্তর যত কম হবে তত ভালো। কোনো ফ্রেশ শহর নেই যার নিচে হোমোসিস্টাইন ঠিক হয়ে যায়। আপনি চান আপনার হোমোসিস্টাইনের মাত্রা যতটা সম্ভব কম হোক। বেশিরভাগ ল্যাবেই হোমোসিস্টাইনের মাত্রা স্বাভাবিক পরিসর 5 থেকে 15 মাইক্রোমোল মিলিলিটারের মধ্যে থাকে। প্রতি লিটার রক্তে মাইক্রোমোল মেডিকেল লিটারেচার দেখায় যখন এই স্তরটি 7 মাইক্রোমোল থেকে ml এর উপরে উঠে যায়, যেভাবেই হোক কার্ডিওভাস্কুলার রোগের বিকাশের ঝুঁকি স্পষ্ট হয়ে ওঠে। বেশিরভাগ রোগী হোমোসিস্টাইনের মাত্রা 7-এর নিচে চাইবেন। যদি আপনার স্তর 12-র উপরে উঠে যায় তবে আপনি গুরুতর সমস্যায় পড়েছেন। যখনই চিকিৎসা সম্প্রদায় একটি নতুন সত্তা আবিষ্কার করে বা পরীক্ষার মান অনেক পিছিয়ে যায়, এটি কোলেস্টেরলের সাথে ঘটেছে এবং হোমোসিস্টাইনের সাথেও কলম হবে। অতএব আপনার চিকিৎসক দ্বারা শান্ত হবেন না, যিনি আপনাকে বলতে পারেন যে 10 বা 11 হোমোসিস্টাইনের মাত্রা স্বাভাবিক সেবার মধ্যে পড়ে এবং চিন্তা করার দরকার নেই। আপনি আপনার হোমোসিস্টাইনের মাত্রা কমপক্ষে 9-এ নামিয়ে আনতে চান যদি আপনার কার্ডিওভাস্কুলার রোগের কোনো লক্ষণ না থাকে এবং যদি আপনার ইতিমধ্যে কোনো কার্ডিওভাস্কুলার রোগের প্রমাণ থাকে বা হৃদরোগের অন্যান্য ঝুঁকির কারণ থাকে, তবে 7-এর নিচে আনবেন। ঝুঁকির কারণ, আমি কিভাবে আমার হোমোসিস্টাইন লেভেল কম করব? উচ্চ হোমোসিস্টাইন লেভেলে এই সমস্যার সত্যি দুটো দিক রয়েছে। একটি হলো আপনার খাদ্যে মেথিওনিনের পরিমাণ, যা শরীরকে বিপাক করতে হবে এবং ভেঙে ফেলতে হবে। এর জন্য আপনি যে পরিমাণ মাংস এবং দুগ্ধজাত দ্রব্য খাচ্ছেন সে বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। এটা কি আকর্ষণীয় নয় যে একই খাবারের সাথে স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল বেশি? স্পষ্টতই আমাদের এই খাবারগুলিতে আরও ফল এবং শাকসবজির পাতাবাচি উদ্ভিজ্জ প্রোটিন দিয়ে প্রতিস্থাপন করতে হবে। আমি বুঝতে পারি যে মেথিওনিন একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। যাই হোক, যে আমেরিকান ডায়েটে আমরা সবসময় পর্যাপ্ত থেকে বেশি পাব। মুদ্রার অন্য দিকটি যথেষ্ট ফলিক অ্যাসিড, ভিটামিন B6 এবং ভিটামিন B12 সরবরাহ করছে, যা দেহ হোমোসিস্টাইন ভেঙে ফেলার জন্য প্রয়োজনীয় এনজাইম সিস্টেমগুলো কার্যকরভাবে কাজ করতে পারে।
এটি লক্ষ্য করা আকর্ষণীয় যে সমস্ত গবেষণা যেগুলি উচ্চতর হোমোসিস্টাইনের ক্ষতিকারক দিকগুলি দেখিয়েছেন সেগুলি বি ভিটামিনের ক্ষয়প্রাপ্তের মাত্রা দেখিয়েছেন। আমি সুপারিশ করি যে আমার সমস্ত রোগীদের 1000 থেকে এমজি ইসি থেকে মিলিগ্রাম ফলিক অ্যাসিড 50 থেকে 150 থেকে ভিটামিন B12 এবং 25 থেকে 50 মিলিগ্রাম ভিটামিন B6 মনে রাখবেন। হোমোসিস্টাইনের মাত্রা যত কম হবে তত ভালো। আমি যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকের লেভেল 7-এর নিচে দেখতে চাই। যখন আমার রোগীদের প্রাথমিক হোমোসিস্টাইনের মাত্রা 9-এর ওপরে থাকে তখন আমি তাদের পরিপূরক বি ভিটামিনের উপর শুরু করি এবং 6 থেকে 8 সপ্তাহের মধ্যে তাদের রক্তের মাত্রা পুনরায় পরীক্ষা করি। এই বি ভিটামিন শাসনের সাথে হোমোসিস্টাইনের মাত্রা 15 থেকে 75% মধ্যে কোথাও কমে যায়। কিন্তু সমস্ত রোগী শুধুমাত্র বি ভিটামিনের জন্য পর্যাপ্ত প্রতিক্রিয়া জানাবে না। এটি আমার কাছে একটি ইঙ্গিত, কারণ রোগীদের কেবলমাত্র শরীরের দ্বারা যে হোমোসিস্টাইনের ক্ষতিকারক বিশেষে ব্যবহৃত জৈব রাসায়নিক প্রক্রিয়ার সাথে সামগ্রিক সমস্যা রয়েছে। মেথিলেশনের ঘাটতি শুধুমাত্র উন্নত হোমোসিস্টাইনের মাত্রার জন্য দায়ী নয়, বরং আমাদের কিছু বড় দীর্ঘস্থায়ী ডিজেনারেটিভ রোগ, বিশেষ করে কিছু ক্যান্সার এবং আলজাইমার ডিমেনশিয়ার মতো রোগ অন্তর্নিহিত সমস্যাগুলোর মধ্যে একটি। আসলে আমি যখন এই অধ্যায়টি লিখছি, একটি সমীক্ষা এইমাত্র রিপোর্ট করেছে যে অ্যালজাইমার ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি কাদের বেশি হতে পারে তা নির্ধারণের জন্য একটি নতুন পরীক্ষা আবিষ্কৃত হয়েছে। আমি এই গবেষণার ফলাফলগুলি খুব প্রত্যাশার সাথে পড়ি যে আপনি কি নতুন পরীক্ষার চেক অনুমান করতে পারেন। হ্যাঁ, হোমোসিস্টাইন রক্তের স্তর। আমরা গত কয়েক বছর ধরে আমার অফিসে এই পরীক্ষাটি করে আসছি, কারণ এটি এই সত্যটিকে নির্দেশ করে যে উচ্চ মাত্রায় হোমোসিস্টাইনের মাত্রা শুধুমাত্র ভিটামিন বি এর ঘাটতির সূচকই নয়, আমাদের শরীরে মিথাইল হ্রাসের জন্য এটি একটা সূচক হিসাবে কাজ করে। মিথাইল শুধুমাত্র শরীরে হোমোসিস্টাইনের মাত্রা কমাতে প্রয়োজনীয় নয়, তারা মস্তিষ্কের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পুষ্টিও তৈরি করে। সর্বনিম্ন ব্যয়বহুল মিথাইল দাতা যা হোমোসিস্টাইনের মাত্রায় চমৎকার প্রভাব ফেলে তাকে বলা হয় ট্রাইমিথাইল গ্লাইসিল কেএমজি। যদি হোমোসিস্টাইনের মাত্রা পছন্দসই স্তরে না আসে, আমি দৈনিক পরিপূরক বি ভিটামিনের সাথে 1 থেকে 5 গ্রাম মিলিগ্রাম যোগ করি। দ্য কিলমার ম্যাককুলি কনক্লুশন, নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন 10 আগস্ট 1997 দ্য ফল অ্যান্ড রাইজ অফ কিলমার ম্যাককুলিন শিরোনামে একটি গল্প প্রকাশিত হয়েছিল। এটি তার গল্পের শেষ বিশদ বিবরণ দিয়েছে এবং এখানে আমাদের উদ্বেগের জন্য একটি আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি দিয়েছে। ম্যাককুলি প্রকাশ করেছেন সংক্ষেপে হতাশার ছায়া, যা অবশ্যই 2 দশক আগে আরও বড় ছিল। গত অক্টোবরে তিনি বলেন, ম্যাস জেনারেলের প্যাথোলজি বিভাগে একটি পুনর্মিলন হয়েছিল এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং আমি দেখলাম যে আমার বিভাগ ছেড়ে যাওয়ার সাথে জড়িয়ে থাকার সাথে একজন। আচ্ছা, তিনি আমাকে বললেন, মনে হচ্ছে আপনার সবকটাই ঠিক ছিল। 20 বছর পরে আমার ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গেছে। প্রায় 20 বছর ধরে এটা করা যায় না। আরও খারাপ রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিগুলি যারা ম্যাককুলির পরে মেডিসিনকে উড়িয়ে দিয়েছিল, দ্য মেসেঞ্জার আন্ডার অ্যাটাক স্পেশাল ইন্টারেস্ট বুকস যে শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছিল, যা অ্যাডভোকেসি গ্রুপ, চিকিৎসক অ্যাসোসিয়েশন বা একাডেমি পরামর্শদাতাদের দ্বারা পুনর্স্থাপনের ভয় দেখানো হয়েছে, যারা প্রায়শই তাদের ঘনিষ্ঠতা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। ড্রাগ কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্ক আরও বেশি চাপের গোষ্ঠীর সাথে গবেষণার অর্থায়ন এবং প্রচার করা হয়। নিবন্ধে বলা হয়েছে, এই ধরনের আক্রমণগুলি আরও ঘন ঘন এবং তীব্র হতে পারে।
ম্যাককুলি হোমোসিস্টাইনের বিপদ জানতেন। আমি নিশ্চিত যে তিনি এটাই জানতেন যে পরিপূরক হিসাবে বি ভিটামিন গ্রহণ করা শুধুমাত্র এই বিপদগুলির বিরুদ্ধে সস্তা নয়, কিন্তু নিরাপদ। তিনি একটি রাজনৈতিক দৈত্যের বিরুদ্ধে ছিলেন, কিন্তু সত্য এখন পরিষ্কার। আমরা ভাবতে থাকি কেন ডাক্তাররা এখনও তাদের রোগীদের হোমোসিস্টাইনের মাত্রা পরীক্ষা করতে এত অনিচ্ছুক, এবং কেন তারা তাদের সমস্ত রোগীকে বি ভিটামিনের সুপারিশ করছেন না। বিশেষ করে যখন আমি বিবেচনা করেন যে হোমোসিস্টাইন একটি গুরুত্বপূর্ণ, যদি না হয় তবে কোলেস্টেরলের চেয়ে হৃদরোগের ঝুঁকির কারণ। হৃদরোগের জন্য নতুন পরীক্ষা, অতি সংবেদনশীল সিআরপি। যেহেতু চিকিৎসক সম্প্রদায় বুঝতে শুরু করেছে যে করোনারি ধমনী রোগটি নিশ্চিতভাবে একটি প্রদাহজনক এবং একটি কোলেস্টেরল রোগ নয়, চিকিৎসা সাহিত্যে আরও ক্লিনিক্যাল অধ্যয়ন প্রদর্শিত হচ্ছে যা চিকিৎসকদের রোগীদের মূল্যায়ন করার জন্য কার্যকর উপায়ের পরামর্শ দিচ্ছে। বেশ কয়েকটি গবেষণায় শরীরের বিভিন্ন অঙ্গের দিকে নজর দেওয়া হয়েছে যা আমাদের ধমনীতে উপস্থিত প্রদাহের পরিমাণের প্রমাণ দেয়। এরকম একটি অত্যন্ত পছন্দের রক্ত পরীক্ষা হলো অত্যন্ত সংবেদনশীল রিয়াক্টিভ প্রোটিন HSCRP। এই পরীক্ষাটি বর্তমানে উপস্থিত ধমনী প্রদাহ পরিমাপ করে। এই পরীক্ষাটি আসলে কোলেস্টেরলের মাত্রার চেয়ে কার হৃদরোগ হতে চলেছে তার একটি ভালো ভবিষ্যৎবাণী। কেন এটা উচিত নয়? প্রকৃতপক্ষে অত্যন্ত সংবেদনশীল সিআরপি করার ফলে চিকিৎসক সেই সমস্ত রোগীদের শনাক্ত করতে পারবেন যাদের স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা রয়েছে এবং তাদের কার্ডিওভাস্কুলার রোগ হওয়ার ঝুঁকি বাড়তে পারে। হোমোসিস্টাইন রক্তের মাত্রা, রোগীদের উপবাসে থাকা হোমোসিস্টাইনের মাত্রা যে রক্তের মাত্রা পরীক্ষা করা সহজই নয়, তারা সমস্যাযুক্ত কিনা তা নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। আশা করি পরীক্ষাটি ল্যাবগুলির মধ্যে আরও মানসম্মত হওয়ার সাথে সাথে এটি আরও শাসকী হবে। বর্তমানে একটি সিরাম হোমোসিস্টাইন স্তরের পরীক্ষা প্রায় $45 থেকে $150। হার্ট ক্যালসিফিকেশন স্তর, বেশিরভাগ চিকিৎসা কেন্দ্র এখন তাদের সিটি স্ক্যানারে পরিবর্তন করেছে যাতে তারা ক্যালসিফিকেশন বা ফলক তৈরির পরিমাণ নির্ধারণ করতে পারেন। করোনারি ধমনীতে উপস্থিত এটি একটি সহজ নন ইনভেসিভ পদ্ধতি, তবে এর খরচ সাধারণত $250 এবং $600 মধ্যে হয়। আমি হৃদরোগের জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ বা শক্তিশালী পারিবারিক ইতিহাস সহ সমস্ত রোগীর জন্য এই পরীক্ষার সুপারিশ করি। যদি পরীক্ষাটি ক্যালসিফিকেশন দেখায়, তবে এটি একজন ডাক্তারকে সমস্যাটি কতটা গুরুতর এবং রোগীর সাথে কতটা আক্রমণাত্মক আচরণ করতে হবে তা বুঝতে দেয়। মনে রাখবেন, 30%-এরও বেশি সময় হৃদরোগের প্রথম লক্ষণ হলো আকস্মিক মৃত্যু। আমি এই বইটি রোগীদের জন্য খুবই সহায়ক এবং অনুপ্রেরণামূলক খুঁজে পেয়েছি। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে আপনার ব্যক্তিগত চিকিৎসককে আপনার উপর এই পরীক্ষাগুলো একটি বা সমস্ত পরীক্ষা করতে বলুন। এই পরীক্ষাগুলি কভার করা হয়েছে তা নিশ্চিত করতে আপনি প্রথমে আপনার বীমা কোম্পানির সঙ্গে চেক করতে চাইতে পারেন। ঐতিহ্যগত রসায়ন প্রোফাইল এবং কোলেস্টেরল প্যানেলগুলির সাথে এইগুলি নির্ধারণ করতে সাহায্য করে যে কোনো রোগীদের কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বেড়েছে। স্পষ্টতই রোগীদের মধ্যে এই প্রক্রিয়াটি প্রতিরোধ বা স্থির করার জন্য প্রতিটি ডাক্তারের ফোকাস হওয়া উচিত, যাতে তাদের কখনোই তাদের সার্জনের হাতে শেষ হতে না হয় যে আপনার কাছে আবেদন করে না। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।